আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হয়তো শোনা খুব কঠিন, কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। নারীদের বিরুদ্ধে অপরাধের যে একটা অন্ধকার জগৎ রয়েছে, আর এর পেছনে যে সিস্টেমিক কারণ, আজ আমরা সেটা নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করব। এটা এমন এক রূঢ় বাস্তবতা যেখান থেকে মুখ ফিরিয়ে রাখার আর কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। তো আজকের আলোচনার রূপরেখাটা একটু বলে নিই। ১. গ্লোবাল র্যাপ একাডেমি। ২. ভারতের নিজস্ব বাস্তবতা। ৩. চমকে দেয়ার মতো কিছু পরিসংখ্যান। ৪. ভায়োলেন্স বা সহিংসার স্বাভাবিকীকরণ। এবং ৫. ন্যায় বিচারের ৪টে পথ। শুরুতেই আসছি প্রথম বিষয়ে, দ্য গ্লোবাল র্যাপ একাডেমি। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আক্ষরিক অর্থেই এক শিউরে ওঠার মতো বৈশ্বিক বাস্তবতা। আমার স্ত্রী যখন ঘুমিয়ে থাকবে, তখন তার সাথে আমার সম্পর্ক স্থাপনের দৃশ্য দেখতে কত টাকা দেবে ভাবা যায়? এটা কোনো কাল্পনিক ডায়লগ নয়, কিন্তু সিএনএনের সাম্প্রতিক একটা ইনভেস্টিগেশনে উঠে আসা দুজন জলজ্যান্ত মানুষের বাস্তব কথোপকথন। এটা ইন্টারনেটের অন্ধকার জগতে ঠিক এই লেভেলের ভয়ঙ্কর মানসিকতা ঘুরে বেড়াচ্ছে। সিএনএনের অ্যাজ ইকুয়ালস নামের ওই অনুসন্ধানী রিপোর্টটা আসলে এমন এক গোপন অনলাইন জগতের পর্দাফাঁস করেছে, যার কথা শুনলে গায়ে রীতিমতো কাটা দেয়। টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে পুরুষরা রীতিমতো গ্রুপ খুলে নিজেদের সঙ্গীকে অজ্ঞান করার কৌশল শেয়ার করছে। ভাবুন তো, মাত্র $১৭৫, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,০০০ টাকায় রীতিমতো অজ্ঞান করার ওষুধ বিক্রি হচ্ছে। আর সবচেয়ে জঘন্য ব্যাপার হলো, অচেতন স্ত্রীর ওপর হওয়া এই নির্যাতনের ভিডিও লাইভ স্ট্রিম করে বা বিক্রি করে তারা রীতিমতো টাকা কামাচ্ছে। এই সমস্যাটা যে কত বড় সেটা এই সংখ্যাটা দেখলেই বুঝবেন। ৬,২,০০,০০০। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু শুধু গত ফেব্রুয়ারি মাসেই এমন একটা নির্দিষ্ট অবৈধ ওয়েবসাইটে ঠিক এতজন মানুষ ভিজিট করেছে। মানে এত বিপুল সংখ্যক মানুষ এই ধরনের বিকৃত জিনিস দেখতে আগ্রহী। এটা প্রমাণ করে যে এই ব্যাধিটা কিন্তু গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ২. ভারতের বাস্তব চিত্র। এতক্ষণ তো আমরা আন্তর্জাতিক ডিজিটাল আন্ডারওয়ার্ল্ড নিয়ে কথা বললাম, এবার একটু আমাদের নিজেদের দেশের ভেতরের দিকে তাকানো যাক। এখানে একটা খুব প্রচলিত মিথ বা ভ্রান্ত ধারণা ভাঙা দরকার। আমাদের অনেকেরই মনে হতে পারে, আরে এগুলো তো ডার্ক ওয়েব বা দূরের কোনো দেশের সমস্যা, আমাদের এখানে এসব হয় না। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, নারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় নিষ্ঠুরতাগুলো ঘটছে একদম আমাদের নিজেদের আশেপাশে, বন্ধ দরজার ওপাশে এবং সম্পূর্ণ পরিচিত মানুষদের দ্বারাই। সাম্প্রতিক কয়েকটা ঘটনা দেখলেই এই ভয়ঙ্কর প্যাটার্নটা চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। মহারাষ্ট্রের অমরাবতীতে নাবালিকাদের ব্ল্যাকমেইল করার ঘটনা, ত্রিপুরার আগরতলায় খোদ স্বামীর তার বন্ধুদের ডেকে এনে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের সুযোগ করে দেওয়া, কিংবা পাঞ্জাবের মোগাতে স্ত্রীকে জোর করে মাদক খাইয়ে দেহ ব্যবসায় বাধ্য করা, এই প্রতিটা ক্ষেত্রে অপরাধীরা কিন্তু রাস্তার কোনো অচেনা লোক নয়, তারা খোদ স্বামী বা অত্যন্ত পরিচিত কেউ। ৩. ভয়াবহ পরিসংখ্যান। এই মর্মান্তিক ঘটনাগুলোর পেছনে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির অফিসিয়াল ডেটা ঠিক কী বলছে সেটা একটু ভালোভাবে বোঝা দরকার। ৪,৫০,০০০-এরও বেশি। ২০২৩ সালে পুরো ভারতে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের মোট রেজিস্টার্ড মামলার সংখ্যা এটা। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই সংখ্যাটা কিন্তু কমছে না, বরং প্রতি বছর ক্রমাগত বেড়েই চলেছে। ডেটাগুলোকে পাশাপাশি রাখলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। একদিকে স্বামী বা আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার শিকার হচ্ছেন বছরে প্রায় ১,৩৩,০০০ নারী, আর অন্যদিকে ধর্ষণের মামলার সংখ্যা প্রায় ২৯,০০০। এই পরিসংখ্যান থেকে একটা রূঢ় সত্য কিন্তু একদম জলের মতো পরিষ্কার। একজন নারীর জন্য সবচেয়ে বড় বিপদের জায়গা রাস্তার কোনো অন্ধকার গলি নয়, বরং খোদ তার নিজের ঘর। আর অফিসিয়াল খাতায় আমরা যে সংখ্যাগুলো দেখছি, সেটা আসলে একটা বিশাল হিমশৈলের চূড়া মাত্র। ২০২২ সালের একটা রিপোর্ট বলছে ৯৯% যৌন নিপীড়নের ঘটনায় আসলে কখনো পুলিশ পর্যন্ত পৌঁছায় না। ৯৯%। মানে ভয়, লজ্জা, তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার চাপ আর বিচার ব্যবস্থার প্রতি আস্থার অভাব, সব মিলিয়ে অধিকাংশ নারী দিনের পর দিন একেবারে নীরবে এই অত্যাচার সহ্য করে যান। ৪. সহিংসতার স্বাভাবিকীকরণ। এবার একটু দেখার চেষ্টা করব কিভাবে আমাদের সমাজ এই বিশাল পরিসংখ্যানগুলোকে দিনের পর দিন একেবারে চুপচাপ মেনে নিচ্ছে। রেপ কালচার বা ধর্ষণ সংস্কৃতি জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা পরিবেশ যেখানে যৌন সহিংসতাকে সাধারণ বা স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নেওয়া হয়। দৈনন্দিন কথাবার্তা, জোকস বা উল্টে ভুক্তভোগী নারীকেই দোষারোপ করার মাধ্যমে সমাজ এটাকে পরোক্ষভাবে বৈধতা দেয়। পিতৃতান্ত্রিক ব্যবস্থায় বছরের পর বছর ধরে আমাদের এমনভাবেই শেখানো হয়েছে যে নারীদের উপর এসব সহিংসতা দুর্ভাগ্যজনক হলেও এটা যেন খুব একটা আশ্চর্যের কিছু নয়।
এই প্রসঙ্গে আইনজীবী অড্রে ডি ম্যালো খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন, প্রতিটা অপরাধের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। কেউ প্রথমবারেই ধর্ষণের মতো চরম অপরাধ করে না। এই শুরুটা হয় পিছু নেওয়া, উত্ত্যক্ত করা বা ছোটখাটো হেনস্থার মাধ্যমে। কিন্তু মুশকিলটা হলো আমাদের বিচার ব্যবস্থা আর সমাজ যখন এই প্রাথমিক ওয়ার্নিং সাইনগুলোকে আর এটা তো ছোট ঘটনা বলে এড়িয়ে যায়, ঠিক তখনই অপরাধীদের সাহস আরও বেড়ে যায়। সমাজের এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাকে আমরা অ্যালগোরিদম অফ আউটরেজ বলতে পারি। একটু নিরপেক্ষভাবে ভাবলে দেখবেন, যখন অতুল সুবাসের মতো কোনো পুরুষ ভুক্তভোগী হন, তখন দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়, ন্যায় বিচারের দাবি উঠে। কিন্তু নিক্কি বা রাধিকার মতো নারীরা যখন যৌতুক বা স্বাধীনভাবে বাঁচার কারণে খুন হন, তখন সেগুলোকে প্রতিদিনের সাধারণ খবর হিসেবে দেখা হয়, এমনকি সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে রীতিমতো ঠাট্টাও করা হয়। সমাজের এই দ্বিচারিতা কিন্তু খুব স্পষ্ট। 5. ন্যায় বিচারের 4টি পথ। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো দেখলাম। এবার চলুন এই ভেঙে পড়া সিস্টেমটাকে ঠিক করার জন্য কোন সুনির্দিষ্ট পথগুলো আমাদের নিতে হবে সেদিকে নজর দিই। সিস্টেমিক পরিবর্তনের জন্য মূলত 4টি প্রধান স্তম্ভ বা পথ আছে। 1. পুলিশি সংস্কার। 2. বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য আদালত ব্যবস্থার উন্নতি। 3. পলিসি বা সরকারি নীতির আপডেট। এবং 4. নীতি নির্ধারণের সকল পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব। চলুন একে একে দেখা যাক বর্তমানে এগুলো ঠিক কী অবস্থা। শুরুতেই পুলিশি ব্যবস্থা। এই পরিসংখ্যানটা শুনলে রীতিমতো হতাশ হতে হয়। 2018 থেকে 2022 সালের মধ্যে ধর্ষণের মামলাগুলোতে কনভিকশন রেট মানে দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল মাত্র 27 থেকে 28%। তার মানে কি দাঁড়ালো? প্রতি 4 জন অভিযুক্তর মধ্যে গড়ে 3 জনই উপযুক্ত প্রমাণের অভাবে বা গাফিলতির কারণে দিব্যি পার পেয়ে যাচ্ছে। পুলিশের তদন্ত এবং প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় যে কতটা আমূল সংস্কার দরকার, এটা তারই প্রমাণ। দ্বিতীয় পথ হল আদালত। 2022 সালে প্রায় 1,98,000 ধর্ষণের মামলা আদালতে পেন্ডিং ছিল, আর এর মধ্যে 90% মামলায় একেবারে ঝুলে আছে। এই 90% ব্যাকলগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বছরের পর বছর শুধু বিচারের অপেক্ষায় থাকতে থাকতে ভুক্তভোগীদের মানসিক জোর কিভাবে ভেঙে গুড়িয়ে যায়। কারণ বিলম্বিত বিচার আসলে বিচার না পাওয়ারই সমান। তৃতীয় পথটা হল পলিসি বা নীতি। আমাদের আইনি ব্যবস্থায় নারীদের প্রতি হওয়া অপরাধকে আলাদাভাবে স্বীকৃতি দিতে ঠিক কতটা সময় লেগেছে সেটা ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়। ভাবুন, 1953 সালের ক্রাইম রিপোর্টে ধর্ষণের আলাদা কোনো ক্যাটাগরি ছিল না। সেটা আলাদাভাবে নথিভুক্ত হতে শুরু করে 1974 সালে এসে। আর নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের জন্য একটা সুনির্দিষ্ট ক্যাটাগরি যুক্ত হতে হতে সময় লেগে যায় একেবারে 1992 সাল পর্যন্ত। কতটা ধীর গতির এই প্রক্রিয়া! আর পলিসি বা নীতির একটা বিশাল বড় ফাঁক কিন্তু আজও রয়ে গেছে। পরিসংখ্যান বলছে, একজন ভারতীয় নারীর বাইরের অচেনা মানুষের চেয়ে নিজের স্বামীর দ্বারা যৌন সংহিংসনের শিকার হওয়ার ঝুঁকি 17 গুণ বেশি। তা সত্ত্বেও আশ্চর্যের ব্যাপার হল, ভারতে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ আজও আইনগতভাবে কোনো অপরাধ নয়। বিশ্বের যে গুটিকয়েক দেশে এটাকে আজও অপরাধ হিসাবে গণ্য করা হয় না, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এটা। একদম শেষ পথটা হলো প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন। আমাদের লোকসভার নারী রয়েছেন মাত্র 13.6%, পুলিশ বাহিনীতে আছেন মাত্র 8%, হাইকোর্টের বিচারকদের মধ্যে 14%। আর সবচেয়ে অবাক করা ডেটা হল 2021 থেকে 2025 সালের মধ্যে সুপ্রিম কোর্টে নিযুক্ত নতুন বিচারপতির মধ্যে নারী কতজন জানেন? 0, একজনও নেই। মানে আইন তৈরি করা, আইন প্রয়োগ করা এবং বিচার করা, এই 3টে স্তম্ভই মূলত পুরুষদের দ্বারা পরিচালিত হচ্ছে। একটা খুব গভীর প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যখন যারা আইন বানাচ্ছেন, যারা সেটা প্রয়োগ করছেন এবং যারা বিচার করছেন, তাদের প্রায় কেউই নারী নন, তখন একজন ভুক্তভোগী নারীর আসল যন্ত্রণাটা বুঝবে কে? এই বেসিক সিস্টেমিক বদলগুলো ছাড়া কি আদৌ কখনো কোনো স্থায়ী সমাধান সম্ভব? আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবাইকে বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।